শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলকে সহায়তা করলে সাইপ্রাসে হামলার হুমকি হিজবুল্লাহর। জানিয়ে দেব, রুশ যুদ্ধে সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে, হুঁশিয়ারি ন্যাটোর মহাসচিবের। এদিকে ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করল জাতিসংঘ। জানিয়ে দেব, হামলার মোকাবিলায় পরস্পরকে সহায়তা করবে রাশিয়া ও উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব, সেনা ও সরকার মুখোমুখি বিপদে পড়ছে ইসরায়েল। ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহ, যা বলছে সাইপ্রাস। প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসারুল্লাহ। তিনি ধারণা করেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে। হাসান নাসারুল্লাহ এই ব্যাপারে বলেন, লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর ও ঘাঁটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে। সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর প্রধানের দেওয়া বিবৃতি এবং হুমকি বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কখনো সামরিক সংঘাতে জড়িত ছিল না এবং হবেও না। হাসান নাসারুল্লাহ লেবানন ও ইসরায়েলি উপকূলে পশ্চিম ভূমধ্যসাগরে অবস্থিত ইইউ সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন, তাদের কাছে তথ্য আছে যে ইসরায়েল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস বলেছেন, তার দ্বীপরাষ্ট্র ওই অঞ্চলে কোনো সামরিক অভিযানে কোনোভাবেই জড়িত নয়। বৃহস্পতিবার সাইপ্রাসের মুখপাত্র বলেন, লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও চমৎকার। এদিকে লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি বলেছেন, হিজবুল্লাহ এখনও সাবধানে এগোচ্ছে, এখনও তারা ইসরায়েলের সাথে সম্পর্কের অলিখিত নিয়ম মেনে চলছে। সংঘাত মূলত সীমান্ত অঞ্চল ও সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ। গতকাল বক্তব্যে হাসান নাসারুল্লাহ বলতে চেয়েছিলেন, তা হলো হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না, তবে তারা ইসরায়েলের ভয়ে ভীতও নয়। এদিকে রুশ যুদ্ধে সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে, হুঁশিয়ারি ন্যাটোর মহাসচিবের। রুশ যুদ্ধে সহায়তার ফল চীনকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চীন দুই দিকেই সুবিধা নিতে চাইছে। একদিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে ইউরোপের মিত্রদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এটা দীর্ঘমেয়াদে কাজে আসবে না। পারমাণবিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যয় নিয়ে জেন্স স্টলটেনবার্গ বলেন, কয়েকদিন ধরেই সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন শেষ হলো। সেখানে ইউক্রেনকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করছে অনেক দেশ, কিন্তু রাশিয়া সম্মেলনটিকে সময়ের অপচয় বলে আখ্যা দিয়েছেন। দেশটির ভাষ্য, ইউক্রেনের আত্মসমর্পণ করলেই কেবল তারা শান্তি আলোচনায় সম্মত হবে। রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিষয়ে ন্যাটোর দেশগুলো কি করতে পারে প্রশ্ন করা হলে ন্যাটো মহাসচিবকে। তিনি বলেন, নিষেধাজ্ঞার সম্ভাব্যতা নিয়ে একটি আলোচনা চলছে। চীন অনেক প্রযুক্তি সরবরাহ করেছে, এর মধ্যে মাইক্রো ইলেকট্রনিক্সের মতো প্রযুক্তিও রয়েছে, যা দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে। চীন যদি তাদের এই আচরণ না পাল্টায়, তাহলে আমাদের কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করতে হবে। বেইজিং ইতোমধ্যেই কিছু নিষেধাজ্ঞার কবলেও পড়েছে। গত মাসে চীন ও হংকং ভিত্তিক 20টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় যাচ্ছেন। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এটা নিশ্চিত করার পরই ওয়াশিংটন সফরে আসেন স্টলটেনবার্গ। চীনের নামের সঙ্গে উত্তর কোরিয়া ও ইরানের নাম উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া এখন আরও বেশি কর্তৃত্ববাদী ও শাসকের দিকে ঝুঁকে পড়ছে। উত্তর কোরিয়া গোলাবারুদ পাঠাচ্ছে, বিনিময়ে দেশটির ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির জন্য অত্যাধুনিক প্রযুক্তি দিচ্ছে রাশিয়া। অর্থাৎ উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধের আগ্রাসন চালাতে রাশিয়াকে সহায়তা করে যাচ্ছে। এদিকে ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করল জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার পরিষদের নতুন এক তদন্ত প্রতিবেদনে ইসরায়েলকে গাজায় যুদ্ধ অপরাধ ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে গত 7 অক্টোবর থেকে গাজায় সংগঠিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
তদন্তে বলা হয়েছে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী। অধিবেশন পর্ষদের চেয়ারপারসন নাভি পিল্লাই জানান, জোর করে গাজায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ৭ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলাসহ হামাস-সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো যুদ্ধ অপরাধ করছে। নাভি পিলের নেতৃত্বাধীন তদন্ত প্যানেল আরও বলেছে, জনবহুল এলাকায় ইসরায়েলের ভারী অস্ত্র ব্যবহার যুদ্ধ অপরাধ ঘটিয়েছে। গাজায় লোকজনকে অনাহারে রাখা, নির্বিচারে আটক ও হাজার হাজার শিশুকে হত্যা এবং তাদের পঙ্গুত্বের মতো ইসরায়েলকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৩৭,৩৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৫,০০০-এরও বেশি নাগরিক। এদিকে হামলা মোকাবেলায় পরস্পরের সহযোগিতা করবে রাশিয়া ও উত্তর কোরিয়া। কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে। এই চুক্তির মূল বিষয় হলো, দুই দেশের কোনোটি যদি হামলার শিকার হয় একে অপরকে সহায়তা ও সহযোগিতা করবে। অর্থাৎ কোনো কারণে অন্য কোনো দেশ যদি রাশিয়াকে আক্রমণ করে তবে তাদের সহায়তা করবে উত্তর কোরিয়া। অনুরূপ উত্তর কোরিয়ার হামলা হলে এগিয়ে আসবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করছেন। এই বিরল সফরে গিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। দুই দেশের দুই প্রেসিডেন্ট চুক্তিতে সই করেছেন। বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে এর আগে ১৯৬১, ২০০০ এবং ২০০১ সালে কিছু চুক্তি হয়। নতুন চুক্তিটি সেগুলোর স্থলাভিষিক্ত হবে। আক্রমণ মোকাবেলায় সহায়তা ছাড়া রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক নিরাপত্তা চুক্তি হয়েছে পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশ দুটির মধ্যে। ভ্লাদিমির পুতিন এই চুক্তিকে ব্রেকথ্রু হিসেবে অভিহিত করেছেন। উত্তর কোরিয়ার শাসকও এই চুক্তিকে উর্বর সন্ধিক্ষণ হিসেবে আখ্যা দিয়েছেন। সফরে গিয়ে কিমকে রাশিয়ার তৈরি একটি আরাস গাড়ি ও চা সেট উপহার দিয়েছেন পুতিন। কিম ও পুতিনকে বেশ ভালো উপহার দেন। এছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তিনি। উত্তর কোরিয়ার উপর আরোপিত বিধিনিষেধ পুনর্বিবেচনার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পুতিন। পিয়ংইয়ংয়ের সঙ্গে প্রয়োজনে সামরিক প্রযুক্তিগত সহযোগিতামূলক সম্পর্ক গড়বেন বলেও তিনি উল্লেখ করেছেন। এদিকে সেনা ও সরকার মুখোমুখি বিপদে পড়েছে ইসরায়েল। হামাস নির্মূলের যে হুঙ্কার নিয়ে গাজায় গিয়েছিল ইসরায়েলি বাহিনী, তা এখন দুঃস্বপ্নের মতো ফিরে এসেছে। হামাস এখনও বহাল তৈয়বতে রয়েছে গাজায়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তাই বিপদ বেড়ে চলেছে। বিপরীতে ইসরায়েলি জনগণও দিনে দিনে আস্থা হারাচ্ছে। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এক বক্তব্য ঘিরে বিভক্তির বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে। গাজায় ৯ মাসে ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি হত্যা করেছে এবং এতেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়াল হাগারির দেওয়া বক্তব্যের বিপক্ষে নেতানিয়াহু। তার হামাস নির্মূলের লক্ষ্য অর্জন নিয়েও প্রশ্ন উঠেছে। দেশটির গণমাধ্যম চ্যানেল 13-কে হাগারি বলেছেন, হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব, এক কথায় ভুল। সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া, এক কথায় জনগণের চোখে ধুলা দেওয়ার মতো বিষয়। ওই সেনা কর্মকর্তার দাবি, হামাস একটি আদর্শ, সেই সাথে হামাস একটি দল। সংগঠনটির সাথে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কেউ যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো, সেটা তাদের ভুল ধারণা। বিশ্লেষকরা বলছেন, হাগারির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহু সরকার। এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নেতানিয়াহুর নেওয়া কৌশলের বিষয়টি একটি ধারণা পাওয়া যায়। আর মাঠের লড়াই চালিয়ে যাওয়ায় সেনাবাহিনী বলছে এই নীতি মূলত অবাস্তব।